প্রথমে আসলে ধন্যবাদ দিতে চাই যে গ্রুপটা যারা খুলেছেন আর কি, খুবই মহৎ উদ্দেশ্য নিয়ে। আর এর বাইরে এই যে আমাদের আজকের আয়োজনে যে আমাদের হেল্প করছেন আশিকুর রহমান সবুজ এবং যারা যোগ দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি। আমার পরিচয় এখানে দেওয়াই আছে। আমি সুব্রত কুমার মল্লিক, আমি 31তম বিশেষ শিক্ষা ক্যাডারে আছি, সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান। আমি বর্তমানে ওএসডি আছি, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে। আর আমি পিএইচডি ক্যান্ডিডেট হিসাবে 3rd ইয়ারে আছি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের সমাজ বিজ্ঞান বিভাগে। আমি ফুল ফান্ডিং স্কলারশিপ নিয়ে এখানে পড়াশোনা করছি। আর এর আগে আমি মাস্টার্স ডিগ্রি করেছি ইউনিভার্সিটি অফ বার্মিংহাম থেকে, এমএসসি পাবলিক ম্যানেজমেন্ট। এটা ছিল প্রাইম মিনিস্টার ফেলোশিপ। যাই হোক, এটা আমার এই বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আমি শুরু করি 2017 সালের শেষের দিক থেকে। এরপরে 19 সালে এসে প্রথমে মাস্টার্সে স্কলারশিপটা পাই। আর পিএইচডি তে শুরু করি 2022 সালে। আমি প্রসেসটা শুরু করি এবং 23 সালে আমি পুরো ফান্ডটা পাই। এইটুকু আমার পরিচয় আর কি। দেশে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, সমাজ বিজ্ঞানের থেকে অনার্স এবং মাস্টার্স। এই হলো আমার পরিচয়। আমরা এবার একটু পরের স্লাইডে যাব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার চলে আসি যে প্রিপারেশন ফর পিএইচডি। আমাদের পিএইচডি তে কি কি প্রিপারেশন লাগবে। প্রথমে আমি যেটা বলবো হলো মেন্টাল প্রিপারেশন, অর্থাৎ আপনি যে পিএইচডিটা করবেন এর জন্য আপনার একটা মানসিক প্রস্তুতি দরকার। মেন্টাল সেটআপটাই আসল, যে আমি এখানে যেতে চাই, এটা হলো আসল জায়গা। তা আমি যেটা করেছিলাম, আমার যখন মাস্টার্সটা শেষ হওয়ার পরে বার্মিংহাম থেকে আমি ওখানে অনেকগুলা সেমিনারে গিয়েছিলাম যে পিএইচডি কিভাবে পাওয়া যায়। বিশেষ করে আমি যখন বার্মিংহামে গেলাম, ওদের পরিবেশ দেখে এবং প্রসেস গুলা দেখে আমার মধ্যে একটা খুব কি বলা যায়, খুবই একটা উদ্দীপনা কাজ করেছিল যে আমি মাস্টার্স এর পরে পিএইচডি তে যাব। তো ওখান থেকে আমার এই মেন্টাল প্রিপারেশনটা ছিল। তো আপনি যখন প্রিপারেশনটা হয়ে যাবে যে আমি পিএইচডি তে যাব, এরপরে যেটা কাজ হলো আপনাকে একটা রিসার্চ প্রপোজাল রেডি করতে হবে। বিশেষ করে সোশ্যাল সায়েন্সে, আর্টস ব্যাকগ্রাউন্ডে এটা বেশি লাগে, সায়েন্সের ক্ষেত্রে লাগে, আবার অনেক ক্ষেত্রে আমরা প্রজেক্ট দেখে অ্যাপ্লাই করতে হয়। রিসার্চ প্রপোজালটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি কোন বিষয়ে কাজটা করতে আগ্রহী এই সম্পর্কে আপনি একটা 1000 থেকে 1500 ওয়ার্ডের মধ্যে একটা রিসার্চ প্রপোজাল রেডি করবেন। এখানে আমরা আসবো প্রপোজালে কি কি কম্পোনেন্ট গুলা থাকতে হবে। প্রপোজাল রেডি করার পরে আপনি আপনার সিভিটা, আপডেটেড সিভি একেবারে ইউরোপিয়ান স্টাইলে যে সিভিটা আছে, আপনারা চাইলে আমি আমার সিভিটা শেয়ার করে দেব, তাহলে আপনারা দেখতে পারবেন যে সিভিটা কিভাবে একদম আপডেট ভার্সনটা। এরপরে আপনাকে একটা স্টেটমেন্ট অফ পারপাস রেডি করতে হবে। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এই স্টেটমেন্ট অফ পারপাসটা। স্টেটমেন্ট অফ পারপাসে আপনার যেটা থাকবে, আপনি আসলে এই বিষয়ে কেন আগ্রহী হলেন, এর বাইরে আপনার পরিচয়, অর্থাৎ আপনি কোথায় কি পড়ালেখা করেছেন, আপনার অর্জনগুলো কি কি, আপনার ফেইলিয়ার কি ছিল, আপনি এই বিষয়ে কেন গবেষণা করতে যাচ্ছেন, এই ইউনিভার্সিটি কেন সিলেক্ট করলেন, এই যে সার্বিক বিষয় নিয়ে আমাদের স্টেটমেন্ট অফ পারপাসটা লিখতে হয়। এরপরে আপনার আইএলটিএস, টোফেল অথবা জিআরই স্কোর থাকতে হবে। ইউরোপে গেলে আপনার ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা এগুলাতে মোটামুটি আইএলটিএস স্কোরে হয়ে যায়। ইউএসএ তেও বেশিরভাগ ইউনিভার্সিটি আইএলটিএস স্কোর ওরা গ্রহণ করে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে বা কমার্সের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জিআরই চাই, সোশ্যাল সায়েন্সে অনেক ক্ষেত্রে চাইতে পারে কিছু ইউনিভার্সিটি, টপ ক্লাস ইউনিভার্সিটি। সেক্ষেত্রে আপনার এই ল্যাঙ্গুয়েজ এবং এই জিআরই প্রিপারেশনটা নিয়ে স্কোরটা করতে হবে। আর সবচাইতে ভালো হয় আপনার যদি একটা বা দুটো রিসার্চ পাবলিকেশন থাকে আর কি। যেমন অস্ট্রেলিয়াতে যদি আপনি আবেদন করেন, ওরা আসলে পাবলিকেশনে ওদের স্কোর আছে, ওরা পাবলিকেশনে স্কোর চাই 7, অর্থাৎ আপনি যদি মেইন অথর হিসাবে পাবলিকেশন করেন তাহলে 3 পয়েন্ট ধরা হয়। অর্থাৎ আপনার যদি দুটো মেইন অথর হিসাবে দুইটা আর্টিকেল এবং একটা সেকেন্ড অথর হিসাবে থাকে তাহলে আপনার 8 পয়েন্ট হয়ে যায়। আর আপনি থার্ড অথর হলে তখন 1 পয়েন্ট, আপনার 7 পয়েন্ট হয়ে যায়। অর্থাৎ 3টা পাবলিকেশন হলে আপনার খুবই আপনার সিভিটা খুব স্ট্রং হয়। আর এরপরে আছে কনফারেন্স পেপার, অর্থাৎ আপনি আপনার যে রিসার্চের অভিজ্ঞতায় বা রিসার্চ নিয়ে আপনি কোনো কনফারেন্সে পেপার প্রেজেন্ট করেছেন কিনা, এটাও খুবই কাজে দেয়। এখন এই কনফারেন্সে পেপার প্রেজেন্টটা আপনার দুই ভাবে হতে পারে, আপনি ফেস টু ফেসও করতে পারেন, আবার অনলাইনেও করতে পারেন। যেমন বিদেশি যে কনফারেন্স গুলো আপনি যদি চান অল্প ফি দিয়ে আপনি অনলাইনে পেপার প্রেজেন্ট করতে পারেন। অর্থাৎ এইগুলো হলো আপনার
প্রথম প্রিপারেশন আর কি। এরপরে আছে যদি আপনার কোনো ট্রেনিং নেওয়া থাকে আপনার সংশ্লিষ্ট বিষয়ে, এটা খুবই কাজে দেয়। যেমন আমার ক্ষেত্রে আমি অটিজম নিয়ে কাজ, আমার টাইটেল হলো স্টিগমা ফ্যামিলি লাইফ এন্ড অটিজম পার্সপেক্টিভস ফ্রম প্যারেন্টস ইন বাংলাদেশ। অর্থাৎ আমার এই ক্ষেত্রে ন্যাশনাল একাডেমি ফর অটিজম আর নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস থেকে আমার একটা ট্রেনিং নেওয়া ছিল 10 দিনের। আমার এই ট্রেনিংটা খুব কাজে দিয়েছে। অর্থাৎ ওরা, আমি যখন অটিজম নিয়ে প্রপোজালটা সাবমিট করি বা আমার সুপারভাইজারদের আমি যখন ইমেইল করা শুরু করি, তখন আমি তাদেরকে কনভিন্স করতে পেরেছিলাম যে আমার আসলে অটিজম, আমার তো অটিজমে অত জ্ঞান নাই, বাট আমার ট্রেনিং নেওয়া আছে এবং আমি ট্রেনিং নিয়ে কাজ করি। এটা আমাকে খুবই এগিয়ে দিয়েছিল। আর হলো দুটো রেফারেন্স লাগবে। অর্থাৎ আপনি সর্বশেষ যারা স্টুডেন্ট তারা সর্বশেষ যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন আপনার ডিপার্টমেন্ট থেকে আপনি হলো দুটো রেফারেন্স দিবেন। এটা আপনার ডিপার্টমেন্টাল হেড হতে পারেন এবং অন্য কোনো টিচার যার অধীনে আপনি থিসিস করেছেন বা রিসার্চের কাজ করেছেন, এবং যিনি আপনার এই রেফারেন্সটা আসলে দিতে চান। এখন রেফারেন্সের প্রক্রিয়াটা বদলে গেছে। ওরা এখন আপনার ওই আপনার রেফারি নাম উল্লেখ করতে হয় অ্যাপ্লিকেশনের সময়, তখন ওরা ওই রেফারির কাছে আসলে তাদের ইমেইলে ওটা পাঠিয়ে দেয়, লিঙ্ক পাঠিয়ে দেয়, ওই লিঙ্কে ঢুকে ওটা পূরণ করতে হয়। এখন আপনি যাদেরকে সিলেক্ট করবেন রেফারি হিসাবে তারা যেন আপনার এই কাজটুকু করে দেয়, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আর অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ আছে, সেক্ষেত্রে আপনাকে হলো ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করা লাগে, বা আপনার যদি ডেবিট কার্ডে আপনার যদি ইয়ে থাকে, আপনার হলো অপশন থাকে যে পেমেন্ট করার, ডলার এন্ডোর্সমেন্ট করা থাকে, আপনি ডেবিট কার্ড থেকেও দিতে পারবেন। তা এইটা হলো আমাদের মোটামুটি প্রিপারেশন এইগুলা। এরপরে আমি যেটা বলি একটু স্মার্ট হতে হবে, অর্থাৎ আপনার লিঙ্কডইনের প্রোফাইলটা আসলে খুবই জরুরি। আপনারা যারা পিএইচডি তে আসতে চান আপনার লিঙ্কডইনে একটা প্রোফাইল খুলে এটা আপনার কার্যক্রম, আপনার অভিজ্ঞতা, আপনার ট্রেনিং, এইগুলা আপনি আপডেট করে রাখবেন। এবং লিঙ্কডইন থেকে আপনি আসলে অনেক প্রফেসরদেরও খুঁজে পাওয়া যায়। আবার আর্টিকেল থাকলে আপনি রিসার্চ গেট, গুগল স্কলারে, তখন ওরা আপনার যে পটেনশিয়াল সুপারভাইজার সে যদি সার্চ করলে আপনার নাম দিলে এখানে পেলে এটা আপনার খুব কাজে দেয়। এবার আমি যদি রিসার্চ প্রপোজালে আসি, যে রিসার্চ প্রপোজালে কম্পোনেন্ট গুলা কি কি থাকবে বা এখানের বেসিক জিনিসগুলা কি। একটা হতে পারে যে আপনারা যারা মাস্টার্স করেছেন বাংলাদেশে, যাদের মাস্টার্সের থিসিস ছিল বা রিসার্চ করা ছিল, আপনার এই প্রিভিয়াস থিসিসের সাথে লিঙ্ক আপ করতে পারেন। অর্থাৎ এইটাকে আপনি আরো এক্সটেন্ডেড ভার্সনে আরো ডিপলি রিসার্চ করতে চান, এটা একটা হতে পারে। বা আপনি যদি পাবলিকেশন করে থাকেন আপনার এই পাবলিকেশনের লিঙ্ক আপ থেকেও আপনি রিসার্চের আইডিয়া পেতে পারেন। বা আপনার যদি কোনো ফিল্ড লেভেল এক্সপেরিয়েন্স থাকে সেটাকেও আপনি একটা বেস ধরতে পারেন। বা রিসেন্ট কোনো ইস্যুস নিয়েও কাজ করতে পারেন, অথবা বাংলাদেশের ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট আছে এটাও হতে পারে। আবার আপনার ক্যারিয়ারের সাথে রিলেশনশিপ আছে এরকম কোনো বিষয় নিয়েও আপনি প্রপোজাল লিখতে পারেন। আর আরেকটা আছে যে অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলা বা ওই কান্ট্রি পার্সপেক্টিভে ওরা কিছু ক্রাইটেরিয়া দেয় যে এই বিষয়গুলোতে ওরা বেশি কাজ করছে। ইউনিভার্সিটি অনেক সময় দিয়ে দেয় যে আমরা এই বিষয়ের উপরে পিএইচডি ক্যান্ডিডেট চাচ্ছি, সেক্ষেত্রে আপনি ওইটা ধরে প্রপোজাল লিখতে পারেন। আবার দেখা যায় যে আমাদের যারা যে এটা বাংলাদেশ নিয়েই যে কাজ করতে হবে এটা না, আপনি বিদেশের বিষয় নিয়েও কাজ করতে পারেন। যেমন আমি আমার ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টে ইন্ডিয়ার একটা ছেলেও কাজ করছে। ও হলো যে ইন্ডিয়াতে যে রাইজ অফ হিন্দু ন্যাশনালিজম এন্ড ইটস ইম্প্যাক্ট অন দা ইউকে হিন্দু ডায়াসপোরা, এটা নিয়ে কাজ করছে। অর্থাৎ ইন্ডিয়ারও বিষয় আছে আবার ইউকেরও বিষয় আছে। বা আপনি একদম কমপ্লিটলি দেখা যাচ্ছে ইউকের কোনো বিষয় নিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার আপনার প্রফেসর পটেনশিয়াল যে সুপারভাইজার তাদের আসলে কোন বিষয়ে কাজ, এইখান থেকেও আপনি আইডিয়া নিতে পারেন যে তাদের রিসার্চ এরিয়া অফ ইন্টারেস্ট কোন জায়গায়, ওখান থেকেও আপনি আইডিয়া নিতে পারেন। আপনার এই জায়গা থেকে আমাদের রিসার্চ প্রপোজালের আইডিয়া পেতে পারি। আর এরপরে আপনি ব্রেন স্টর্মিং করতে পারেন, অর্থাৎ নিজে ভেবে একটা বের করতে পারেন, আপনার কলিগদের সাথে ডিসকাস করতে পারেন এটা নিয়ে। তারপরে বিশেষ করে এটা খুবই কাজে দেয় যে প্রফেসরদের রিসার্চ এরিয়া অফ ইন্টারেস্ট, অর্থাৎ আপনি যখন একটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকে একজন প্রফেসরের প্রোফাইল দেখবেন, ওখানে দেখবেন লেখা থাকে যে রিসার্চ এরিয়া অফ ইন্টারেস্ট, তখন ওইখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন।
আবার আপনি এআইও ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি বা ক্লড বা জেমিনি থেকে আপনি বলতে পারেন যে আমাকে আমি রিসেন্ট ইস্যু নিয়ে বা এই বিষয়ে করতে যাচ্ছি, আমাকে কিছু আইডিয়া দাও। ওখান থেকে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। এই আমাদের রিসার্চ প্রপোজালের আইডিয়া নেওয়ার ইয়ে। এরপরে স্ট্রাকচারটা কি হবে রিসার্চ প্রপোজালের? রিসার্চ প্রপোজালে আসলে প্রথমটা আপনার একটা ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশনের পরে আপনি একটা স্টেটমেন্ট অফ প্রবলেম দিবেন যে আপনি আসলে কেন এই কাজটা করতে যাচ্ছেন, এই প্রবলেম সম্পর্কে। এরপরে অল্প করে একটু লিটারেচার রিভিউ দেবেন যে এই বিষয়ে আসলে কি কি কাজ হচ্ছে রিসেন্টলি এবং গ্যাপটা কোথায় আছে। এরপরে রিসার্চ কোশ্চেন, এইটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট। ওটা অর্থাৎ একটা সুপারভাইজারকে আপনি যখন মেইল করবেন, ও আসলে বাকিগুলা পড়বে না, ও আপনার টাইটেলটা দেখবে। আমি টাইটেলটা লিখতে ভুলে গেছি, টাইটেলটা খুবই সুন্দর স্ট্রাকচার হয়ে একটা টাইটেল লিখবেন শর্ট করে। রিসার্চ কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি রিসার্চ কোশ্চেনটাই দেখবে ওরা। এবং এইখানে আমি একটা আইডিয়া শেয়ার করি, অর্থাৎ আপনার যখন আপনি যদি কোনো প্রফেসর আপনি ইমেইল করলেন, আপনার ইমেইলে রিপ্লাই দিল, দেওয়ার পরে অনেক প্রফেসর আপনাকে কাজ দেয়, অর্থাৎ আপনাকে যাচাই করার জন্য আপনি কতটা রেসপন্সিভ। আপনার যদি কাজ দিলে আপনি সাথে সাথে ওই কাজটা মোটামুটি করে আপনি জমা দিবেন, কারণ ওরা দেখে যে আপনি কতটা দ্রুত সাড়া দিচ্ছেন আর কি। আমার ক্ষেত্রে আমার আসলে কেমব্রিজ থেকে একজন প্রফেসর রেসপন্স করে আমাকে কাজ দিয়েছিলেন, আমি আসলে 2-3 দিনের পরে ওটা সাবমিট করলে উনি আর দেখেননি, অর্থাৎ উনি আমাকে জাজ করে দেখছেন যে আমি আসলে একটা অলস ক্যান্ডিডেট। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার যখনই কোনো প্রফেসর যদি কাজ দেয় আপনি সাথে সাথে সেটা পারলে ওই রাতেই করে আপনি জমা দিবেন। এরপরে মেথডোলজি সেকশনটা থাকবে, অর্থাৎ এখানে আপনি মেথডটা কি ইউজ করবেন, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ, এবং আপনার ডেটা কালেকশন প্রসিজারটা কি হবে, আপনার স্যাম্পলিং প্রসিজারটা কি হবে, এই বেসিক জায়গাগুলো দিয়ে আপনি ছোট্ট করে মেথডোলজি লিখবেন। এরপরে ফিউচার কন্ট্রিবিউশনটা, অর্থাৎ আপনার এই রিসার্চটা ফিউচারে ডেভেলপমেন্ট বা অন্য ক্ষেত্রে কিভাবে কন্ট্রিবিউট করবে, এটা করে ছোট একটু লিখবেন। আর রেফারেন্সটা দিবেন, রেফারেন্সটা আপনি যে কোনো স্টাইল ইউজ করতে পারেন, হারভার্ড পারেন, এপিএ পারেন, যে কোনো একটা রিসার্চের রেফারেন্সটা আপনার জন্য ইনটেক্স সাইটেশন এবং মূল রেফারেন্স একই হয়, এটা আপনি মাথায় রাখবেন। আর ওয়ার্ড কাউন্টটা হবে 1000 থেকে 1500 ওয়ার্ডের মধ্যে। আবার অনেক ইউনিভার্সিটিতে এটা উল্লেখ থাকে যে এটা উইদিন 1000 ওয়ার্ডের মধ্যে হতে হবে বা 1200 ওয়ার্ডস, সেক্ষেত্রে আপনি ওয়ার্ড কাউন্টটা মাথায় রেখে করবেন। এইটা হলো স্ট্রাকচার অফ দ্য রিসার্চ প্রপোজাল। এরপরে ইউনিভার্সিটি সিলেকশন, এটা হলো আপনি ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে কি কি মাথায় রাখবেন। এটা হলো এক একজনের এক একটা পছন্দ থাকে, যেমন আমার পছন্দ ছিল ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, কারণ আমি অনেক দেশ ঘুরেছি, ঘোরার পরে মনে হয়েছে ভাষা একটা বড় ব্যারিয়ার। অর্থাৎ আমি যখন ইংল্যান্ডে যাই বা ইংল্যান্ডে গেলে আমার কাছে মনে হয় যে আমার বাড়ি বাংলাদেশে আছি, অর্থাৎ আমার ভাষা কোনো ব্যারিয়ার না। বাট আমি যখন ফ্রান্সে যাই বা জার্মানিতে যাই, তখন এটা আমার জন্য খুবই কঠিন বিষয় হয়ে যায়, ওদের ভাষা কিছুই বুঝি না, গুগল ট্রান্সলেট দিয়ে কাজ করা লাগে। এক্ষেত্রে আপনার প্রত্যেকের একটা একটা প্রিফারেন্স থাকে, আপনার কোন প্রিফারেন্স এটা একটা এই বিষয়ে। অনেকে জার্মানি ভালো লাগে, আপনি যদি ইংলিশ স্পিকিং কান্ট্রি ভালো লাগে আপনি সেই দেশে যাবেন। এরপরে রেপুটেশন অফ দ্য রিসার্চ, অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটি সিলেকশন করতে যাচ্ছেন ওই ইউনিভার্সিটির রিসার্চ রেপুটেশন কেমন, এটা খুব দেখবেন, কারণ এটা আপনার ভবিষ্যতে ক্যারিয়ারের সাথে খুবই রিলেটেড। কারণ এটা হলো ক্যাম্পাস থেকে অনেক সময় রিক্রুটমেন্ট হয় বা ইউনিভার্সিটির এই যে রেপুটেশনটা খুবই কাজে দেয় আপনার ক্যারিয়ার যখন আপনি জবে ঢুকবেন তখন। এরপরে আপনি যে বিষয়ে কাজ করছেন ওই বিষয়ের সাথে আপনার সুপারভাইজারের রেপুটেশনটা কেমন আছে এটাও দেখতে হবে, অর্থাৎ আমার সুপারভাইজারের কাজ কেমন, তার অ্যাওয়ার্ড আছে কিনা বা তার কিরকম অন্যান্য ক্ষেত্রে অবদান আছে, এগুলো একটু দেখবেন। এবং আপনি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাইটা করবেন, দেখা গেল অনেক ইউনিভার্সিটির আপনার র্যাঙ্কিং খুবই হাই, কিন্তু আপনি যে ডিপার্টমেন্টে যাচ্ছেন ওই ডিপার্টমেন্টের র্যাঙ্কিংটা ভালো না বা রেপুটেশনটা অনেক নিচের দিকে র্যাঙ্কিং, সেক্ষেত্রে আপনি আপনার ডিপার্টমেন্টের র্যাঙ্কিংটাও দেখবেন। আর কান্ট্রি সিলেকশনটা হচ্ছে কি ইস্যু, অর্থাৎ আপনি কোন দেশে যাচ্ছেন, এটা অর্থাৎ আপনি কি সেটেল হতে যাচ্ছেন কিনা, এটা একটা বিষয় থাকে। যেমন আমার ক্ষেত্রে সেটেলের কোনো ইচ্ছা নাই, আমি পিএইচডি শেষ করে দেশে চলে আসবো। সেক্ষেত্রে আপনি সেটেল হতে চান, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কোন দেশে জবের সুযোগ বেশি এবং অল্প সময়ে সেটেলমেন্ট দেওয়া যায়। যেমন ইংল্যান্ডে এখন আপনি যদি স্টুডেন্ট রুটে ঢোকেন আপনাকে টানা 10 বছর থাকতে হবে, এবং 10 বছর পরেও গিয়ে আপনি যদি ওই লেভেলের জব না পান, ওদের ক্রাইটেরিয়া মেনটেন না করতে পারেন, এইটা একটা বড় ইস্যু।
অর্থাৎ সেক্ষেত্রে সেটেলমেন্ট মাথায় থাকলে যে দেশগুলোতে আপনার কম সময়ে সেটেলমেন্ট হওয়া যায় সেটা মাথায় রাখতে হবে। এখন যেটা হলো গুরুত্বপূর্ণ যে আপনি প্রফেসর কিভাবে সিলেক্ট করবেন, এটা হলো অনেকেরই আমাদের আর কি প্রথমে বুঝতে পারি না, আমারও সমস্যা হয়েছিল। তো এটা হলো প্রথম একেবারে সহজ কাজ, যেটা আপনি একটা ইউনিভার্সিটি চুজ করলেন, সাপোজ ধরলাম ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, আপনি সমাজবিজ্ঞান বিভাগে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার সোসিওলজি ডিপার্টমেন্ট দিলে আপনার সোসিওলজি ডিপার্টমেন্টে নিয়ে যাবে। ওখানে গিয়ে আপনি দেখবেন যে ফ্যাকাল্টিদের তালিকা দেওয়া আছে, আপনি ফ্যাকাল্টি ধরে ধরে এক এক টিচারের ওয়েবসাইটে গিয়ে ক্লিক করবেন, ওর প্রোফাইলে গিয়ে ক্লিক করলে ওখানে তার নাম এবং তার ইমেল আইডি, তার কন্ট্যাক্ট নাম্বার, তার হলো যাবতীয় বিষয় দেওয়া থাকবে এবং ওখান থেকে দেখবেন যে তার রিসার্চ এরিয়া অফ ইন্টারেস্ট দেওয়া আছে, অর্থাৎ যে প্রফেসরের রিসার্চ এরিয়া অফ ইন্টারেস্ট আপনার সাথে মিলছে কিনা এটা আপনি খুঁজে বের করবেন। এটা একটা বড় জায়গা। আপনি লিঙ্কডইন থেকেও খুঁজে বের করতে পারেন, গুগল স্কলার থেকেও পারেন। আর আপনি যে আর্টিকেলগুলো পড়ছেন, রিসেন্ট রিসার্চ আর্টিকেল, অর্থাৎ আপনার বিষয়ে, ওই আর্টিকেলে দেখবেন যে বিভিন্ন প্রফেসরদের যে নাম দেওয়া আছে, ওখান থেকেও আপনি পাবেন। আর এআই ইউজ করতে পারেন, এটা খুবই ভালো। অর্থাৎ আপনি চ্যাট জিপিটি বা জেমিনাইকে লিখবেন যে আমি ইংল্যান্ডে এই বিষয়ে আমি প্রফেসর খুঁজছি, আমার রিসার্চ এরিয়ার টপিকটা এই, তুমি আমাকে 20 জন প্রফেসরের আমার ইয়ে দিয়ে দাও, প্রোফাইল এবং তার ইমেল আইডিটা দিয়ে দাও এবং তার রিসার্চ এরিয়া অফ ইন্টারেস্ট। ও দেখবেন আপনাকে টেনে বের করে দিবে। বা আমাকে 10টা ইউনিভার্সিটি সিলেক্ট করে দাও যে ইউনিভার্সিটিতে আমার বিষয়ে প্রফেসর আছে, তাদের নাম এবং আমার ইমেল আইডিটা দিয়ে দাও। এইটা দিলে দেখবেন এআই আপনাকে অনেক হেল্প করবে। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হলো মেক এ ডেটাবেস। এটা আমার ক্ষেত্রে যেটা করেছিলাম, অর্থাৎ আপনি যখন প্রফেসর খোঁজা শুরু করেছেন, আমি কি করেছিলাম, আমার একেবারে একটা ডেটাবেস ছিল যে প্রথমে আমার নাম ছিল যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, আমি 4 দেশে অ্যাপ্লাই করেছিলাম। ইংল্যান্ডে আমি এবার আমার হলো প্রফেসরের নাম, তার ইমেল আইডি, এইবার তার হলো ইউনিভার্সিটির নাম এবং রেসপন্স ক্যাটাগরি, তাকে আমি মেইল করলে সে আমাকে মেইলে রেসপন্স কি করেছে সেটা আমার দেওয়া ছিল। অর্থাৎ আমি রেসপন্স করলে আমি টিক দিয়ে রাখতাম, রেসপন্স না করলে ক্রস। অর্থাৎ আমি যখন একবারে ডেটাবেসটা দেখতাম যে আমি কাকে মেইল করেছি, কাকে করি নাই, কি রেসপন্স আমার এসেছে, সেক্ষেত্রে আমার খুব এটা সহজ হয়ে যেত। অর্থাৎ আপনি কান্ট্রি ওয়াইজ আপনি একটা ডেটাবেস করে ফেলবেন, তাহলে আপনি এক প্রফেসরকে 2বার ইমেল করবেন না। এবং আপনি ডেটাবেসটা প্রথমে যদি হয়ে যায়, আপনি প্রতিদিন তখন রাতে মোটামুটি 4-5 জন, ধরেন অস্ট্রেলিয়াতে আপনি অ্যাপ্লাই করবেন, প্রতি একদিনে 4-5 জন প্রফেসরকে মেইল করে আপনি ঘুমোতে যাবেন এবং সকালে উঠে আপনি রেসপন্স দেখবেন। এবার এখানে একটা কোশ্চেন আছে, মেইলটা করবেন কখন? এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি মেইলটা করবেন এমন যে ওদের ওখানে সকালবেলায় ধরেন 9টায় অফিস শুরু হয়, অর্থাৎ অফিস শুরুর ঘন্টাখানেক আগে গিয়ে মেইলটা করবেন, তাহলে আপনার মেইলটা ওদের প্রথম দিকে থাকবে, ওরা যখন মেইল বক্স ওপেন করবে। এটা একটা বিষয়, অর্থাৎ মেইল করার টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমার ইমেল রাইটিংটা কিভাবে লিখবো প্রফেসরকে, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার প্রফেসরের সাথে প্রথম বন্ডিংটা আপনার ইমেলের মাধ্যমে হবে। তো ইমেলটা বেশ শর্ট ইন নেচার, অর্থাৎ আপনি ছোট করে লিখবেন, খুব বেশি বড় না। প্রথমে আপনি আপনার ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনার সম্পর্কে কিছু বলবেন, আপনার অ্যাচিভমেন্ট সম্পর্কে অল্প কথায় কিছু বলবেন। এবার আপনি যে বিষয়ে রিসার্চ করতে চাচ্ছেন তার মোটিভেশনটা একটু হাইলাইট করবেন। আর আপনি যে বিষয়ে কাজ করতে যাচ্ছেন সেটার সাথে প্রফেসরের যে রিসার্চ এরিয়া অফ ইন্টারেস্টের যে একটা কোরিলেশন আছে, এইটা একটু লিখবেন। এই হলো মূল বিষয়গুলো, একটা বিষয় এগুলো থাকবে। আমার এইখানে আমার ইমেইলের কপিটা এখানে দেওয়া আছে, আমি এই স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দেব, সেক্ষেত্রে আমার এখান থেকে আপনারা ইমেইলেরটা দেখে নিতে পারবেন। কারণ আমার এখানে আমি ওদেরকে আপনি সম্বোধনটা ডিআর দিয়েই করলে হবে। আমি সবাইকে ডিআর দিয়ে বললাম, ওরা ডিআর পছন্দ করে। আমার সুপারভাইজারের নাম হলো ডক্টর ধার্মি কাপাডিয়া, তা আমি লিখেছিলাম যে ডিআর ডক্টর ধার্মি, হোপ ইউ আর ডুইং ওয়েল। এরপরে আমি আমার পরিচয় দিয়েছি, আমি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ছিলাম। আমি ইউনিভার্সিটি অফ বার্মিংহাম থেকে সেকেন্ড মাস্টার্স ডিগ্রি করেছি, আমার ওখান থেকে মেরিট ছিল, ডিজার্টেশনের ডিস্টিংশন ছিল।
এবং বাংলাদেশের খুলনা ইউনিভার্সিটি থেকে আমি গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন ছিল করেছি, ওখানকার আমার জিপিএটা দিয়ে দিয়েছি, সিজিপিএ। এবং আমি টিচিং এর পাশাপাশি মাস্টার ট্রেনার হিসেবে কাজ করি, এটা উল্লেখ করেছি। এবং অ্যাওয়ারনেস সেশনগুলো নিয়ে ওখান থেকে আমার আইডিয়াটা এসেছে, রিসার্চ আইডিয়ার, যে মানুষের মধ্যে আমি একটা মিসকনসেপশন দেখেছি, এই জন্য আমি এই রিসার্চটা করতে যাচ্ছি। এবং আমি দেখেছি যে আমার যে স্টিগমা রিলেটেড কাজ, এটার সাথে তোমার প্রোফাইলের অনেকটাই মিল আছে। এই জন্য আমি তোমাকে মনে করছি ইউ আর দ্য পোটেনশিয়াল ক্যান্ডিডেট টু ক্যারি আউট মাই রিসার্চ প্রজেক্ট অ্যান্ড সুপারভাইজ মাই প্রজেক্ট। এইভাবে আমি তাকে লিখেছিলাম, এবং আই এম অ্যাটাচিং মাই রিসার্চ প্রপোজাল অ্যান্ড সিভি উইথ দিস ইমেইল ফর ইউর রেফারেন্স। এটা হলো আমাদের ইমেইলের মোটামুটি বেসিক জিনিস। এরপরে হোয়াট শুড আই ডু আফটার গেটিং রেসপন্স ফ্রম দ্য প্রফেসর। আপনি প্রফেসরের কাছ থেকে রেসপন্স পেলে কি করতে হবে, তাকে সাথে সাথে একটা রিপ্লাই দিবেন, থ্যাঙ্কস দিয়ে একটা ইমেইল দিবেন। এরপরে যদি আগেই বলেছি, প্রফেসর যদি কাজ দেয় সাথে সাথে তার কাজটা করে দিবেন। প্রফেসররা এরপরে কি করে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার সাথে জুমে একটা মিটিং ইউজ করে, জুম বা টিম যেটাতে হতে পারে, ওরা টাইম দিয়ে দেয়, আপনি খুব টাইমলি ঢুকবেন। ওরা খুবই টাইম বাউন্ড, অর্থাৎ আমি এমন আমি ধরেন আমার টোটাল 11 জন প্রফেসরের সাথে আমি ভাইবা দিয়েছিলাম, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইউকে মিলে। আমার লাকিলি 11 জনই আমাকে সুপারভাইজ করতে রাজি হয়েছিলেন, কিন্তু আমি একজনকেও পাই নাই যে 10 সেকেন্ড পর এসে ঢুকছে। ওরা একদম টাইমলি ঢোকে, অর্থাৎ এটা আপনাকে মাথায় রাখতে হবে। 10টা যদি টাইম দেওয়া থাকে, আপনি 9:55 গিয়ে ঢুকে বসে থাকবেন লিঙ্কে। এরপরে প্রিপারেশন বিফোর দ্য মিটিং উইথ দ্য প্রফেসর। এটা আমাদের অনেকেরই ভয় পায়, যে আমি আসলে যাদের প্রথম মিটিং, এটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি তার আগে রাত আমি ঘুমাতেই পারি না, যে কি হবে, কিভাবে কি অ্যাপ্রোচ করব, কি জিজ্ঞেস করবে, আমার কোনো আইডিয়া ছিল না। তো এটা খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে হয়। আপনি যেটা করবেন, আপনার প্রপোজালটা আসলে রিভিশন করবেন বারবার, যেন বেসিক আইডিয়াগুলো কি, কনসেপ্টগুলো আপনার মাথায় থাকে। আপনার ওরা জিজ্ঞেস করবে যে আপনার মোটিভেশনটা কি রিসার্চের, এটা খুবই ভালোভাবে মেমোরাইজ করবেন, মাথায় রাখবেন। আর প্রফেসরের কাজগুলো সম্পর্কে দেখবেন এবং ইউনিভার্সিটির কাজ। আর এটা খুবই রিল্যাক্সিং এনভায়রনমেন্ট হয়, অর্থাৎ ওরা আপনার এইগুলোর পরে ওরা জিজ্ঞেস করে যে তোমার ফান্ডিং অপশনটা কি আছে। তখন যেটা আপনি বাংলাদেশ থেকে ধরেন ইউকেতে হলে আপনি বলবেন যে আমি আসলে কমনওয়েলথে অ্যাপ্লাই করব, কমনওয়েলথ স্কলারশিপে, আর সাথে আমি তোমাদের ইউনিভার্সিটির আসলে যে ইন্টারনাল ফান্ডিংটাও আমি খুঁজছি, এটাও আমি অ্যাসেস করতে চাই। সেক্ষেত্রে দেখবেন সুবিধা হবে। তো তোদের একটা ফান্ডিং এর দেশেরটাও যদি বলতে পারেন যে আমি কমনওয়েলথে করব, সেটা অনেক সুবিধা হয়। আবার যে ক্ষেত্রে না থাকলে বলবেন যে আমি তোমাদের ইন্টারনাল ফান্ডিং খুঁজছি, আমার কোনো নিজস্ব ফান্ড নাই। এটা হলো বিষয়। এরপরে আসছে স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং। এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ অ্যাপ্লিকেশন প্রসেস, কারণ এটা দিয়ে আপনাকে ওরা জাজ করে যে আপনি কেমন অ্যাজ এ ক্যান্ডিডেট। এখানে আপনি যেটা আমি বলেছি যে আপনার আগে কিছুটা বলেছি, আপনার মোটিভেশন অফ দ্য রিসার্চ সম্পর্কে লিখবেন, আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট লিখবেন, আপনার যদি কোনো ফেলিয়ার থাকে সেটা লিখবেন, ওই ফেলিয়ার থেকে আপনি ওভারকাম কিভাবে করলেন সেটা লিখবেন। এরপরে আপনার যদি আদার কোনো অ্যাচিভমেন্ট থাকে বা এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিস থাকে, বা আপনি কোনো সোশ্যাল ওয়ার্ক করেন, বা যে কোনো কিছু, এটা আপনি উল্লেখ করবেন। তারপরে আপনার যদি প্রিভিয়াস রিসার্চ ওয়ার্ক থাকে, সেই রিসার্চ ওয়ার্কের সাথে এই প্রপোজড স্টাডির কি লিঙ্ক আছে, এটা আপনি উল্লেখ করবেন। আপনার যদি কোনো রেলিভেন্ট ফিল্ডে এক্সপেরিয়েন্স থাকে, সেটা উল্লেখ করবেন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে ফিউচার কন্ট্রিবিউশন, অর্থাৎ আপনার পিএইচডিটা হওয়ার পরে আপনি কিভাবে আপনি এটা সোসাইটিতে কন্ট্রিবিউট করবেন, এটা সম্পর্কে একটু লিখবেন। আর শেষে লিখবেন যে আপনার ইউনিভার্সিটি সিলেকশন এবং সুপারভাইজার সিলেকশনের ক্ষেত্রে মোটিভেশনটা কি ছিল, বা কি অ্যাসপেক্ট গুলো কি ছিল, এই সম্পর্কে আপনি লিখবেন। এইটা হলো স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং এর মূল জায়গা। আপনারা অনেক ইউনিভার্সিটিতে দেখবেন এদের স্টেটমেন্ট অফ পারপাস এবং সিভি বা প্রপোজালের দেওয়া থাকে, কিছু টেমপ্লেট দেওয়া থাকে, এগুলো দেখতে পারবেন। ইউটিউবেও ঘাটাঘাটি করলে পারবেন। এটা ঘাটাঘাটি করে আপনি সুন্দর করে নিজের মতো করে লিখবেন, এটা যেন কারোর সাথে না মেলে। আর এই যে লেখাগুলো লিখবেন, কখনো যেন আপনারা ধরতে না পারে যে আপনি এআই দিয়ে লিখেছেন, বা আপনি প্যারাফ্রেজিং করে লিখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। টার্নিটিনের দিনে আপনি যদি কপি পেস্ট করেন, প্লেজিয়ারিজম করেন, টার্নিটিন সফটওয়্যার আছে, ওরা যখনই আপনার
এটা ওপেন করবে, সাথে সাথে টার্নিটিন দেখিয়ে দেবে যে আপনি আসলে কোন জায়গা থেকে নিয়েছেন। অর্থাৎ লেখাটা যেন আপনার সিভি, প্রপোজাল, এসওপি এগুলা লেখাটা যেন একেবারে অরিজিনাল হয়। আপনি যদি অন্য জায়গা থেকে আইডিয়া নেন, এটা আপনি প্যারাফ্রেজিং করে নিজের মতো করে লিখবেন, আর গ্রামারটা ঠিকঠাক কারেকশন করে নেবেন। সেক্ষেত্রে একটা ইয়ে হলো, আপনি হলো যখন এই প্রসেসের মধ্যে থাকবেন, আপনি 1 মাসের জন্য গ্রামারলি সফটওয়্যারটা 1,500-2,000 বা 3,000 টাকা দিয়ে কিনে নিতে পারেন। এটা আপনাকে খুবই কাজে দিবে। এটা হলো স্টেটমেন্ট অফ পারপোজ রাইটিং। এরপরে আপনার সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার প্রফেসর ধরেন ম্যানেজ হয়ে গেছে, এখন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট কিভাবে করবেন। এক্ষেত্রে খুবই সহজ, আপনার প্রফেসরই আপনাকে লিঙ্ক দিয়ে দেবে যে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। ওই লিঙ্কে ঢুকলে আপনি অ্যাপ্লিকেশন গাইডলাইনস পেয়ে যাবেন, ফুল গাইডলাইন দেওয়া থাকে। এবং ওই গাইডলাইন পড়ার পরেও যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনি সাথে সাথে প্রফেসরকে ইমেইল করবেন বা অ্যাডমিশন কমিটিকে ইমেইল করবেন, দেখুন ওরা আপনাকে হেল্প করবে, সাথে সাথে ওরা রিপ্লাই দিবে। এরপরে অ্যাপ্লিকেশন প্রসেসটা আসলে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, অনেক সময় ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। যেমন আপনি ইউকে, অস্ট্রেলিয়া মোটামুটি একই রকম। অর্থাৎ আপনাকে প্রথমে একজন সুপারভাইজার ম্যানেজ করতে হয়, আপনি সুপারভাইজারকে মেইল করবেন, সে আপনাকে যদি রেসপন্স করে, আপনার ভাইবা নিয়ে যদি সন্তুষ্ট হয়, দেন আপনাকে অ্যাপ্লাই করতে বলবে। অর্থাৎ আপনার ইউকে এবং অস্ট্রেলিয়াতে আপনার আগে ইউ মাস্ট হ্যাভ ইউর সুপারভাইজার, অ্যারেঞ্জ ইউর সুপারভাইজার। আবার কানাডা, ইউএসএ তে দুই ধরনেরই আছে, অর্থাৎ আপনি সুপারভাইজার ম্যানেজ করেও করতে পারেন, অথবা ওদের ইউনিভার্সিটিগুলোতে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন থাকে, আপনি সেন্ট্রাল অ্যাপ্লিকেশনও করতে পারেন। এখন আপনি ইউএসএ, কানাডা ধরেন আপনি বুঝছেন না যে কিভাবে করতে হবে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন প্রসেস, সেক্ষেত্রে খুবই সহজ, আপনি ওদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে ডিপার্টমেন্টে ঢুকলে বা ওই অ্যাপ্লিকেশন প্রসেসে ঢুকলে দেখবেন কন্ট্যাক্ট আস দেওয়া থাকে, ওখানে একটা ইমেল আইডি দেওয়া থাকে। আপনি কিছু না বুঝলে ওই ইমেলে গিয়ে আপনার কোয়ারিগুলো দিয়ে ইমেল করবেন, তখন আপনি ওখান থেকে আইডিয়া পেয়ে যাবেন, ওরা আপনাকে বলে দিবে যে তোমার কি কি করতে হবে। এরপরে হলো ফান্ডিংটা, অর্থাৎ আপনি যে দেশে যাবেন, ফান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি ইউরোপে এবং অস্ট্রেলিয়াতে যদি ফুল ফান্ড পেয়ে যান, তাহলে আপনি খুব লাকি একদিক দিয়ে, কারণ এইখানে আপনার ফান্ডিংটা একেবারে শর্তহীন। অর্থাৎ আপনি পিএইচডি প্রজেক্টের জন্য আপনাকে ফান্ড দিচ্ছে, এর জন্য আপনাকে এক্সট্রা কোনো কাজ করা লাগে না। কিন্তু ইউএসএ, কানাডাতে উল্টা, ওরা আপনাকে মূলত টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসাবে আপনাকে দেয়। অর্থাৎ আপনার যে ফান্ডটা নির্ভর করবে, আপনি টিএ হিসেবে কাজ করবেন ঘন্টায় 20 ঘন্টা, এর জন্য আপনাকে ফান্ডটা দিবে। অর্থাৎ ইউএসএ, কানাডাতে পিএইচডি খুবই চ্যালেঞ্জিং এই কারণে, অর্থাৎ আপনি কোর্স ওয়ার্ক করবেন, আপনার মূল প্রজেক্টে কাজ করবেন, এর সাথে আপনার প্রতি সপ্তাহে 20 ঘন্টা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করা লাগবে। এবং আপনার এই টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের সময় ওই স্টুডেন্টরা আপনাকে মূল্যায়ন করে। অর্থাৎ আপনি যদি এই ডিজায়ার্ড মার্কস না পান স্টুডেন্টদের কাছ থেকে, আপনার টিএ ক্যান্সেল হয়ে যাবে, টিএ ক্যান্সেল হলে আপনার স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ এইটা খুবই রিগোরাস প্রসেস। কিন্তু অস্ট্রেলিয়া, ইউএসএ বা ইউরোপে, ইউএসএ না, ইউকে বা অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়াতে এইটা একেবারে আলাদা। যেমন আমি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে ফান্ড পেয়েছি, আমার 3.5 বছরের ফান্ড একেবারে ফিক্সড, ওরা আমার টিউশন ফি দিয়ে দিয়েছে 75,000 পাউন্ড, এবং বাকি আমার ওরা যে মান্থলি আমাকে যে স্কলারশিপটা দেয়, লিভিং অ্যালাউন্স, আমাকে 3.5 বছর একটানা দিয়ে যায়, এবং প্রতি বছর আমার আবার ইনক্রিমেন্ট আছে। আবার আমাকে রিসার্চ, সেমিনার, কনফারেন্স ফিজ আছে প্রতি বছর আমার 1,000 পাউন্ড করে, এটা আমি কনফারেন্সে গেলেই ওরা আমার টাকাটা দিয়ে দেয়। যেমন আমি লাস্ট এপ্রিলে বার্লিনে কনফারেন্স করে আসছি, পেপার প্রেজেন্ট, আবার অগাস্টের ফার্স্ট উইকে বালিতে যাচ্ছি, পুরো অ্যারেঞ্জমেন্ট ওরা করে দেয়। এবং আমি লাস্ট সেমিস্টার আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি, এবং এটা পেইড ছিল, ওরা আমাকে আমার স্কলারশিপের বাইরে আলাদা টাকা দিয়েছে। এবং আরো মজার, আমি যখন আমার ফিল্ড ওয়ার্কটা ছিল বাংলাদেশে, আমি টোটাল আমার 11 মাস আমি বাংলাদেশে ফিল্ড ওয়ার্ক করেছি, এবং আমার ফিল্ড ওয়ার্কের সময় আমার ফান্ডিংটা পুরো চলমান ছিল। অর্থাৎ আমার যে বাংলাদেশে ফিল্ড ওয়ার্কে আসছে এর জন্য আমাকে যে টাকা বন্ধ করছে সেটাও না। অর্থাৎ এই ফান্ডিং এর এই সুযোগটা ইউরোপে এবং অস্ট্রেলিয়াতে অনেক সুন্দর।
কানাডা ইউএস এর তুলনায়, এবং এইখানকার আপনার মূল ফোকাসটাতে প্রজেক্টটাই থাকে। এবং আমার ডিপার্টমেন্ট বা আমার অনেকগুলাই ম্যানচেস্টারে বন্ধু আছে যারা আসলে ইউএসএ তেই চাপটা সহ্য করতে না পেরে ওরা এখানে চলে আসছে। অর্থাৎ আপনি যখন কান্ট্রি সিলেকশন করবেন, এই প্রেশারটা আপনি নিতে পারবেন কিনা এটাও আপনার খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা একটু মাঝ বয়সের পরে যাচ্ছেন, ধরেন অ্যারাউন্ড 40, যারা ইউএসএ তে গেছে বা কানাডাতে, আমার পরিচিত অনেকজন আছে, এরা খুবই মানসিক কষ্টে আছে, কারণ ওই প্রেশারটা তারা নিতে পারছে না। এটা একটা বিষয়, এটা মাথায় রাখবেন। এরপরে হচ্ছে আপনার সুপারভাইজার ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ আপনি পিএইচডি পেয়ে গেলেন, এইখানে আপনার সুপারভাইজারের সাথে আপনার সম্পর্কটা কিভাবে আপনি বিল্ড আপ করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ওদের সাথে সম্পর্কটা আসলে বাংলাদেশের মতো না, ওদের সম্পর্ক বিল্ড আপ হবে আপনার কাজ দিয়ে। অর্থাৎ ওরা আপনাকে যে কাজগুলো দিচ্ছে আপনি সেই কাজগুলো কত ভালোভাবে করছেন, কতটা ভালো রেসপন্সিভ, কতটা টাইম বাউন্ড, এবং আপনি কতটা প্রোঅ্যাক্টিভ, এইগুলা দিয়ে আপনার সুপারভাইজারের সাথে কানেকশনটা বিল্ড আপ হয়। আপনার লেখার কোয়ালিটিটাও গুরুত্বপূর্ণ। রিসেন্ট আমার ইউনিভার্সিটি, আমার ডিপার্টমেন্ট থেকে আসলে 2 জনের এই বছরই তারা টার্মিনেট করেছে, কারণ তাদের সুপারভাইজারের সাথে পরিমাণা হয়নি। আমার বাংলাদেশের শিক্ষা ক্যাডারের এক ম্যাডাম ছিলেন আমার ইউনিভার্সিটিতে, উনি 1 বছর পরে আসলে মানে কাঁদতে কাঁদতে সুপারভাইজারের সাথে এমন খারাপ সম্পর্ক হয়ে গেছে, উনি মানে ক্ষতিপূরণ দিয়ে চলে আসছেন বাংলাদেশে। তো এই সুপারভাইজারের সাথে অর্থাৎ আপনার প্রোঅ্যাক্টিভনেসটা থাকতে হবে, নাহলে আপনার সুপারভাইজারের সাথে যদি রিলেশনশিপ বিল্ড আপ না হয়, আপনি পিএইচডি আপনি আসলে ক্যারি করতে পারবেন না। আর আপনি যখন এই অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে থাকবেন, আমি এটা টাইটেল দিয়েছি গেট রেডি টু অ্যাকসেপ্ট ফেলিয়ার অ্যান্ড সাকসেস। দেখবেন যে আপনি বেশিরভাগ জায়গা থেকে আপনি আসলে মানে নেগেটিভ রেসপন্স পাচ্ছেন। বেশিরভাগ বলবে যে আমি আসলে এখন নিতে পারছি না, সরি। তারপরে আমার স্টুডেন্ট হলো কোটা ফুল ফিল আপ আছে, অনেকের ক্ষেত্রে 27 সাল পর্যন্ত 28 সাল পর্যন্ত ফিল আপ আছে, তুমি পরে ট্রাই করো, এরকম আসতে থাকবে, অনেকে রেসপন্সই করবে না। কিন্তু এই সময়টা আসলে হতাশ হলে চলবে না, আপনাকে এই যে ফেলিওরটাকে মেনে নিতে হবে, মেনে নিয়ে আপনাকে বারবার বারবার অ্যাপ্লাই করতে হবে, করতে করতে দেখবেন যে একদিন রেসপন্স পাচ্ছেন। আমি আসলে প্রথম ধরেন 15 দিনে আমি তেমন কোনো জায়গায় রেসপন্স পাইনি, কারণ আমার আবার একটু টার্গেট ছিল, আমি প্রথমে একদম টপ 100 ইউনিভার্সিটি গুলাতে আমি অ্যাপ্লাই করছিলাম। সেক্ষেত্রে মোটে পাই না, প্রথমে আমি মোনাশ ইউনিভার্সিটি থেকে অস্ট্রেলিয়ার একটা রেসপন্স পাই। এরপরে দেখলাম যে আমি পেতে 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 মোটামুটি অনেকগুলা জায়গায় পেয়ে যাচ্ছি, পরে আমার টোটাল 11 জন প্রফেসর ম্যানেজ হয়ে গেছিল। অর্থাৎ আপনি যদি এই প্রক্রিয়ার মধ্যে একবার ঢোকেন, ঢোকার পরে আপনার দেখবেন যে প্রথমে অনেকের শুরুতে হয়ে যায় বা অনেকের হয় না, কিন্তু লেগে থাকতে হবে। এবং পিএইচডি ফান্ডিং প্রসেসটা আসলে লেগে থাকাটাই আসল। এবং আপনার যেটা হচ্ছে না বা তখন আপনার দেখতে হবে যে আপনি ফান্ড যখন পাচ্ছেন না, তখন আপনার প্রফেসর ম্যানেজ হয়ে গেছে বাট আপনি ফান্ড পাচ্ছেন না, তখন দেখতে হবে আপনার আসলে আপনার ঘাটতিটা কোন জায়গায়। সেক্ষেত্রে আপনার ঘাটতিটা পূরণ করার চেষ্টা করতে হবে। তো এইখানে আপনি ফান্ড পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে আপনার যদি 3টা বা 4টে ভালো মানের জার্নালে আর্টিকেল থাকে এবং আপনার প্রপোজালটা খুবই ভালো হয়, আর আপনার যদি কোনো কনফারেন্সে পেপার প্রেজেন্ট করার আপনার অভিজ্ঞতা থাকে, অর্থাৎ এই হলিস্টিক বিষয় এগুলা দিয়ে আপনার জাজমেন্টটা হয়। অর্থাৎ আপনি যখন এটা মাথায় রাখবেন যে আপনি যখন একটা ইউনিভার্সিটি থেকে ফান্ডিং এক্সপেক্ট করছেন, আপনার কম্পিটিশনটা হচ্ছে গ্লোবাল লেভেলে, অর্থাৎ আপনি কিন্তু বাংলাদেশে কম্পিটিশনটা না। অর্থাৎ আমি যদি আমার ইউনিভার্সিটির আমার এই ডিপার্টমেন্টে ফান্ডিং এর কথা বলি, মানে এটা নিজেকে প্রচার করা না, জাস্ট আমি অভিজ্ঞতাটা বলছি। আমার ডিপার্টমেন্টে প্রতি বছর আপনার 6 জনকে এনরোলমেন্ট দেয় পিএইচডি তে। এই 6 জনের মধ্যে ওরা ডিপার্টমেন্ট থেকে, আমাদের ডিপার্টমেন্ট না, স্কুল অফ সোশ্যাল সায়েন্স থেকে প্রতি বছর অনলি 2 জনকে ফুল ফান্ড দেয়, আর বাকি 4 জনকে এরা ফান্ড দেয় না, ওরা অন্য ফান্ডিং নিয়ে আসে, অনেকে সেলফ ফান্ডিং এও আসে। অর্থাৎ আপনি যখন ধরেন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের সমাজবিজ্ঞান বিভাগে ফান্ডিং এর জন্য আবেদন করছেন, তখন আপনাকে ধরে নিতে হবে যে সারা বিশ্ব থেকে যত আবেদন করবে ওই সারা বিশ্ব থেকে আবেদনের মধ্য থেকে আমাকে ওই 2 জনের মধ্যে ঢুকতে হবে। অর্থাৎ আপনার কম্পিটিশনের লেভেলটা ওই জায়গায়। অর্থাৎ তখন আপনার প্রপোজাল, আপনার সিভি, আপনার এক্সপেরিয়েন্স, আপনার পাবলিকেশনস, আপনার কনফারেন্স পেপার, আপনার এসওপি সবগুলা ওই টপ লেভেলের হতে হবে, দেন আপনি ওই কম্পিটিশনে জিতে ফান্ডিংটা পাবেন। অর্থাৎ আপনার নিজেকে
ওইভাবে প্রস্তুত করাটাই এইটাই হলো আসল। আর আরেকটা আসল হলো স্বপ্ন দেখা। অর্থাৎ আপনি প্রসেসে যখন ঢুকবেন আপনাকে ওই স্বপ্নের মধ্যেই থাকতে হবে এবং স্বপ্নের মধ্যে থাকতে থাকতে দেখবেন যে ফেইলিওর থেকে আপনি একদম একদিন আসলে সাকসেস পাচ্ছেন। তো এটাই আমার ছিল মোটামুটি মূল জায়গা আমার যে ধারণাগুলো দেওয়ার। এইবার আপনাদের জন্য যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে মাইদুল হাসান বলছিলাম। হ্যাঁ, বলুন। আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে আছি এখন, ইতিহাস বিভাগে। তো আমি চাচ্ছিলাম আর কি মাস্টার্স বাহিরে কোথাও করার জন্য। সেক্ষেত্রে আমার করণীয় কি, বা আমি কি করতে পারবো কিনা, ইতিহাস বিভাগে কি মাস্টার্স বাহিরে আছে কিনা, ওই ব্যাপারে যদি কিছু বলতেন তাহলে আচ্ছা, ভালো হতো। আপনি অবশ্যই পারবেন। মাস্টার্সে বাইরে করতে গেলে আপনি যে ইতিহাসেই করতে হবে এটা না। বিদেশে এই ফ্লেক্সিবিলিটিটা আছে। আপনি যে কোনো সোশ্যাল সায়েন্সের বা আর্টসের আপনি ফিল্ড সুইচ করতে পারেন। অর্থাৎ আপনি ইতিহাস থেকে আপনি মাস্টার্সটা এডুকেশনে করতে পারেন বা অন্য যে কোনো জায়গায় করতে পারেন। যেমন আমার বাংলাদেশে মাস্টার্স ছিল সমাজবিজ্ঞানে। আমি বার্মিংহামে মাস্টার্স করেছি পাবলিক ম্যানেজমেন্টে। অর্থাৎ আমার সুইচ করার সুযোগ থাকে অথবা ইতিহাসেও সুযোগ থাকে। সেক্ষেত্রে মাস্টার্সে আসলে ফান্ডিং পাওয়াটা অনেক টাফ। সেক্ষেত্রে আপনি যদি সেলফ ফান্ডিং থাকে, আপনার যদি আইএলটিএস স্কোর থাকে, সেক্ষেত্রে প্রসেসটা একই। অর্থাৎ আপনি এজেন্সির মাধ্যম দিয়ে যেতে পারেন অথবা আপনি ইউনিভার্সিটির সরাসরি ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার আইএলটিএস স্কোর লাগবে, অর্থাৎ ওই ইউনিভার্সিটি কত স্কোর আছে, আপনার সিজিপিএটা উল্লেখ থাকে যে আপনার এই সিজিপিএ লাগবে। আর এর সাথে আপনার একটা সিভি লাগে, একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হয়, আর দুইজনের কাছ থেকে রেফারেন্স লাগে। প্রসেস একই। অর্থাৎ আপনি আর স্কলারশিপ খুঁজতে গেলে আপনি মাস্টার্সের অনেকগুলো স্কলারশিপ আছে। যেমন জাপানে মেক্সড স্কলারশিপ আছে, জার্মানিতে ডার্ট আছে, ইংল্যান্ডে সেভেনিং আছে। এরকম আপনার এই স্কলারশিপ গুলো তখন ধরতে হবে, ঠিক আছে? বা ইউরোপে ইরাসমন্ডাস আছে। এই স্কলারশিপ গুলো আপনি আবেদন করতে পারবেন। আর এর বাইরে আপনি সেলফ ফান্ডিং এও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আইএলটিএস স্কোর থাকতে হবে আর ফান্ডিং এর আপনার অ্যাবিলিটিটা থাকতে হবে। এই হলো প্রসেস। আপনি আপনার যদি ইচ্ছা থাকে, ফান্ড থাকে, আপনি ইতিহাস থেকেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। জি, ধন্যবাদ স্যার। স্যার, যদি আমি মনে করি, যদি আমি হচ্ছে ইতালি অথবা হচ্ছে জাপান যদি মাস্টার্স করি, সেলফ ফান্ড লাগতে পারে সে। জাপান বা ইতালি, হ্যাঁ আপনি করতে পারবেন, কোনো সমস্যা না। আপনার ইউনিভার্সিটি ওয়েবসাইট গুলোতে খুঁজতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে করতে সাবজেক্ট কি কি আছে। আপনি সেক্ষেত্রে সুইস কমিটি ওয়েবসাইটে দেখবেন, আপনার পরিচয় দিয়ে বলবেন যে আমি এই বাংলাদেশে এই বিষয়ে করছি, আমি সুইচ করতে চাই। সেক্ষেত্রে সুইচ করার সুযোগ আছে কিনা। আবার ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকলে আপনি টোটাল গাইডলাইন পেয়ে যাবেন। অর্থাৎ জাপানে যদি আপনি অ্যাপ্লাই করবেন, সাপোজ কোবে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন বা হিরোশিমা ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটি গাইডলাইন দেওয়া থাকে যে এখানে অ্যাপ্লাই করতে গেলে এই রিকোয়ারমেন্টস লাগবে। অর্থাৎ ওই রিকোয়ারমেন্টস আপনার যদি ফিল আপ থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা না। এই আর কি। জি স্যার, ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। আর কোনো প্রশ্ন যদি থাকে। আসসালামু আলাইকুম। আমি ফাইন্যান্স ব্যাংকিং থেকে অনার্স মাস্টার্স করেছি। এখন ছিল সাপ্লাই চেইন ডেভেলপমেন্ট আর কি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল উইংটা দেখি আর কি, ইম্পোর্ট সেকশনটা। মানে আমি যদি এবার আমার জন্য মাস্টার্স আসলে কোন
কিন্তু আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সও আছে প্রায় 2 বছর প্লাস। আমার কোন সাবজেক্টে মানে কি আমার ফাইন্যান্স ব্যাংকিং ওই রিলেটেড সাবজেক্টে যাওয়া ভালো হবে নাকি অন্য সাবজেক্টে যাওয়া ভালো হবে? এটা আপনাকে ভালো কোশ্চেন। এটা আপনাকে দেখতে হবে আপনার তো যে দেশে যেতে চাচ্ছেন আমার ওইখানে অস্ট্রেলিয়া কমার্স। অস্ট্রেলিয়াতে যাওয়ার ইচ্ছা। হ্যাঁ, তাহলে আপনি অস্ট্রেলিয়াতে ঘাটাঘাটি করতে হবে। আপনি একদম এআই দিয়েও আপনি চ্যাট জিপিটি কে সুন্দর করে লিখবেন যে আমি অস্ট্রেলিয়াতে আমার কমার্স ব্যাকগ্রাউন্ড এ আছে, আমি এখন অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে চাই, সেক্ষেত্রে আমার জব পাওয়ার জন্য আসলে কোন সাবজেক্টে গেলে সুবিধা হবে। এটা একটা আপনি এআই দিয়েও করতে পারবেন। আর একটু ওয়েবসাইটে ঘাটাঘাটি করে দেখবেন যে অস্ট্রেলিয়াতে আসলে কোন আপনার কমার্স রিলেটেড কোন সাবজেক্টের জবটা ভালো আছে, ঠিক আছে। এইটা আপনি ঘাটাঘাটি করে আবার এজেন্সির মাধ্যম দিয়েও, যেমন অস্ট্রেলিয়ার জন্য আইডিপি খুবই ভালো, ঢাকার এরা খুবই ট্রাস্টেড। এবং অস্ট্রেলিয়াতে আপনার মাস্টার্স পিএইচডি তে আবেদন করতে গেলে আপনার এজেন্সির মাধ্যম দিয়ে যেতে হয়। বাংলাদেশে আইডিপি হলো অ্যাসাইন্ড। আপনি আইডিপির কাছ থেকে খোঁজ নিতে পারবেন, ওয়েবসাইটে ঘাটাঘাটি করতে পারবেন, আর আপনি এআই দিয়েও জানতে পারবেন। আবার আপনি ইউটিউবেও একটু দেখতে পারেন, ইউটিউবে সার্চ দিয়ে যে অস্ট্রেলিয়াতে আসলে মাস্টার্সের কোন এরিয়াটা ভালো হবে, ঠিক আছে। আপনি এইভাবে আগেই নিজে রিসার্চ করে ফেলবেন, বা অস্ট্রেলিয়াতে আপনার পরিচিত কেউ যদি থাকে, সিনিয়ররা বা বন্ধু বান্ধব, তাদের কাছ থেকেও আপনি হেল্প নিতে পারবেন। আরো একটা হতে পারে, আপনি ওদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকে দেখবেন ওদের ক্যারিয়ার কাউন্সিল যারা করে ওদের কাছ থেকেও আপনি মেইল করতে পারবেন, আমি তোমার দেশে পড়তে চাই, বা ওই অ্যাডমিশন কমিটিকে আমার এই ব্যাকগ্রাউন্ড, আসলে আমি একটু খুঁজছি যে কোন সাবজেক্টটা জবের জন্য ভালো হয় তোমার ইউনিভার্সিটিতে, কমার্স ফ্যাকাল্টিতে প্রিফারেন্সটা আমাকে বললে আমি সেই বিষয়ে আবেদন করবো। আপনি এভাবে আইডিয়া নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম সরাসরি মেল দিলে কি ওনারা রেসপন্স করে? হ্যাঁ হ্যাঁ, মেইল দিন। আপনি ওই যে অ্যাডমিশন কমিটিকে মেইল করবেন, রেসপন্স করবেন। পরিচয় দিয়ে থ্যাংক ইউ। বলবেন যে আমি তোমার ইউনিভার্সিটিতে পড়তে চাই, আমার এই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আমি একটু জাস্ট জানতে চাচ্ছি যে আসলে আমার সাবজেক্ট না রিলেটেড কোন সাবজেক্টে জব অপরচুনিটি একটু বেশি আছে, আমাকে যদি একটু জানাও আমার ডিসিশন নিতে সুবিধা হয়, ঠিক আছে। জি জি, থ্যাংক ইউ। ওকে। তাহলে আমাদের মোটামুটি আর আশিকুর রহমান সবুজ, আপনার বলার আছে কিছু? আমি ভাই প্রথম দিকে তো যখন একটু দেরি হয়ে গেছিল, আপনি আর কোন দেশে আছে এটা প্রথম দিকে আমি শুনতে পারি নাই। আমি ইংল্যান্ডে আছি, ইংল্যান্ডে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে আছি। ও আচ্ছা আচ্ছা। এই থার্ড ইয়ার শেষ হবে আগামী মাসে, ফোর্থ ইয়ারে উঠবো আর কি। ও আচ্ছা আচ্ছা, হুম, থ্যাংক হুম। ইউ। আর এর বাইরে কারো কিছু জানার থাকলে গ্রুপে মেনশন করে আপনি পোস্ট দিলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি আসলে মানে অনেক ব্যস্ত থাকি, আমি পোস্ট দেওয়ার পরে অনেকেরই ইয়ে ছিল, আমি আসলে অত উত্তর দেওয়ার সময় পাইনি। আমার এখন এই শেষের দিকে আগামী মাসে আমার অ্যানুয়াল রিভিউ, মানে আমার কাজ নিয়ে এত ব্যস্ত যে আমার আসলে সময় বের করা খুব মুশকিল। তারপরেও এটা আমি করতে চেয়েছি, যেহেতু এটা ভালো একটা উদ্যোগ দেখে আর কি, এই হলো অবস্থা। এখন তো অনেক দেশের ভিসা রিভিউ কমে গেছে, তুলনামূলক ভিসা রিভিউ কোন দেশে ভালো এখন? ভিসা রেশিও শোনেন, ভিসা রেশিও সবই ভালো আপনার যদি প্রোফাইল ঠিক থাকে, আপনার যদি ফান্ডিং মানে আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা যদি ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে ইউএসএ বাদে অন্য জায়গায় বেশি ঝামেলা হবে না। বেশিরভাগ হয় বাংলাদেশে যেটা ব্যাংক স্টেটমেন্টে ঝামেলা করে, বুঝতে পারছেন। যেটা হলো আপনার কি করে, ওই যে ব্যাংকের সাথে চুক্তি করে, ব্যাংক 25 দিন বা 30 দিন ওরা ফ্রিজিং করে রাখে ওই টাকাটা, ওরা আসলে বুঝে যায়। অর্থাৎ আপনার নামে একটা চলমান অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টে লেনদেন করবেন, আস্তে আস্তে টাকা পয়সা রাখবেন। টাকা থাকলে আপনার প্রোফাইল যদি ঠিকঠাক থাকে, ল্যাঙ্গুয়েজ, এগুলা আপনার সমস্যা হওয়ার কথা না। যেগুলা রিজেক্ট হয় এগুলো অনেক ঝামেলা আছে, তাদের ফিনান্সিয়াল ঝামেলা থাকে। আর আমার অবশ্যই ঝামেলাগুলো হয়নি, কারণ আমি তো সবই স্কলারশিপ নিয়ে গেছি, আমার আসলে কোনো ঝামেলাই হয়নি কোনোবারই।
আর এটা নাকি, হ্যাঁ এটা নাকি 10 লাখ পর্যন্ত লোন দেওয়ার ইয়ে। দিয়ে দিবে। আরেকটা চালু করছে, এটা ভালো কাজ করেছে, অর্থাৎ ওই যে আপনার ভেরিফিকেশন প্রসেসটা অনেক ব্যাংকে খুবই ঝামেলাপূর্ণ ছিল, এটা এখন বাংলাদেশ ব্যাংক এটা ইজি করে দিয়েছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের থ্রু দিয়ে ভেরিফিকেশনটা হচ্ছে। অর্থাৎ আপনি যে দেশে অ্যাপ্লাই করবেন, আপনার ব্যাংক ডিটেলস দিলে ওরা বাংলাদেশ ব্যাংকের মধ্য দিয়ে আপনাকে ভেরিফিকেশনটা ইজিলি করে ফেলতে পারবে। এটা সমস্যা ছিল, যাতে ফিনান্সিয়াল মানে ভেরিফিকেশনটা এখন আর ঝামেলা নাই, এটা খুবই ভালো এই আর কি। আর কারো কিছু জানার থাকলে আমাকে মেনশন দিবেন, কোনো সমস্যা নাই, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। জি থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তাহলে আমরা রাখতে পারি নাকি? জি তাহলে সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য এবং যোগদান করার জন্য, এই আর কি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। হ্যাঁ, ওকে বাই। শুভরাত্রি। শুভরাত্রি।